আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আমাদের ছিলাম তপন স্যারের অনুশীলনী এমসিকিউ সলভ। তো আজকে আমরা দেখবো হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। তোমাদের সাথে আছি আমি শাফিন আহমেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমি একজন এক্স ক্যাডেট ফ্রম কুমিল্লা ক্যাডেট কলেজ। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো যে নিচের কোনটি শক্তি ব্যান্ড। তো আমরা জানি যে শক্তি ব্যান্ড কিন্তু দেখো যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড সবগুলোই। তোমরা জানো যে আমাদের ছিল এটা ধরো যোজন ব্যান্ড, ছোট করে দিয়ে আরো ধরো এটা যোজন ব্যান্ড, তার উপরে ছিল নিষিদ্ধ ব্যান্ড, ধরো নিষিদ্ধ, এবং তার উপরে ধরো ছিল হচ্ছে পরিবহন ব্যান্ড। ঠিক আছে, এরপরের প্রশ্নে আসো। অন্তরক পদার্থের আপেক্ষিক রোধের ক্রম কত? তো অন্তরক পদার্থের আপেক্ষিক রোধের ক্রম আমরা জানি 10⁻12। ঠিক আছে, অন্তরক পদার্থগুলোর আপেক্ষিক রোধ। পরের প্রশ্ন দেখো যে নিচের কোনটি অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য নয়? অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য কি বলছে দেখো, 0 ডিগ্রি তাপমাত্রা অন্তরক না। দেখো 4 নম্বরটা, আপেক্ষিক রোধ 10⁻4 ক্রমের বস্তু। আমরা জানি যে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধের ক্রমটা হচ্ছে 10⁵ থেকে 10⁻12। ঠিক আছে, তো এখানে বলছে 10⁻4 ক্রমের, যা কিন্তু নয়। পরবর্তী প্রশ্ন দেখো যে তাপমাত্রা বৃদ্ধিকালে অর্ধপরিবাহীর পরিবাহিতা কি ঘটে? জানো তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধে কি ঘটে? আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি হবে, মানে তাপমাত্রা বাড়লে পরিবাহিতাটা বাড়বে, তাহলে রোধটা কি কমবে না? আমরা জানি যে পরিবাহিতা রোধ কিন্তু বিপরীতভাবে কাজ করে। তাপমাত্রা বাড়লে তড়িৎ অর্ধপরিবাহী আপেক্ষিক রোধ হ্রাস পাবে। পরের প্রশ্ন দেখো যে অর্ধপরিবাহীতে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে নিষিদ্ধ শক্তির ব্যবধান কত? আচ্ছা, এটা তোমরা দুটো জিনিস মনে রাখতে পারো, দুটো অ্যাকচুয়ালি স্পেসিফিক মান আছে তোমাদের, বুঝছো? একটা হচ্ছে সিলিকনের, মনে রাখবে সিলিকনের এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আর হচ্ছে জার্মেনিয়ামের হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। এই দুটো মান তোমরা আলাদা করে মনে রাখবে, এই দুটো স্পেসিফিক মান। আর যদি কোনো স্পেসিফিক কোনো মান না বলে তখন তোমরা কি করবা, তখন মনে রাখবা যে এটার অ্যান্সার হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, কারণ বাকিগুলো দেখো পাস তো হবে না, অনেক বেশি, কিলো ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, এগুলো কিন্তু হচ্ছে না। সো 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে অর্ধপরিবাহীর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে নিষিদ্ধ শক্তির ব্যবধান। সোজা কথা, এই যে একটু আগে আমরা দেখছিলাম না যে এই যে একটা নিষিদ্ধ শক্তি, একটা নিষিদ্ধ ব্যান্ড রয়েছে, এই ব্যান্ডটাই হচ্ছে তোমার 0.7 ইভি সিলিকনের জন্য, আর জার্মেনিয়ামের জন্য এটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এই জিনিসটাই আমরা একটু দেখলাম। পরবর্তী প্রশ্ন দেখো, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড এদের মধ্যবর্তী শক্তির ব্যবধান যদি 0.7 হয়, একটু আগে আমরা দেখছি না যে সিলিকনের 0.7, জার্মেনিয়ামের 1.1, তো আমাকে বলছে ব্যান্ডের ব্যবধান 0.7, তার মানে এটা একটা সিলিকন। তোমরা জানি সিলিকন কি, সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসো। আচ্ছা দেখো, পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন উপদ্রব মিশিতে হয়? আচ্ছা, তো আমরা কি জানি, দেখো আমরা জানি যে পি টাইপ বা পজিটিভ টাইপ, দেখো পি টাইপের জন্য তোমরা মনে রাখবা যে পি টাইপের সাথে মেশাতে হয় হচ্ছে অপদ্রব্য গ্রুপ 13। গ্রুপ 13 যে মৌলগুলো আছে সেগুলো মিশলে আলটিমেটলি পি টাইপ আসবে। আর এন টাইপের জন্য
এন টাইপের জন্য মনে রাখবো হচ্ছে গ্রুপ 15। এন টাইপের জন্য গ্রুপ 15। আচ্ছা খেয়াল করো, তো আমাকে বলছে যে পি টাইপের জন্য কোনটা মেশাইতে হবে। তো এখানে দেখো ফসফরাস, অ্যান্টিমনি, অক্সিজেন। অক্সিজেন তো গ্রুপ 16, টাকেই বাদ। যদি একটু অন্য করে এখানে লিখি, অক্সিজেন ধরো গ্রুপ 16, এটা অলরেডি বাদ। বোরন হচ্ছে গ্রুপ 13, ফসফরাস, অ্যান্টিমনি গ্রুপ 15। ঠিক আছে, তো এখান থেকে আমাদের অ্যান্সার কি হচ্ছে বোরন। তোমাদের জন্য গ্রুপ 13 এবং 15 মনে রাখার জন্য আমি একটা নেমোনিক দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রা করে। তো তোমরা মনে রাখবে হচ্ছে গ্রুপ 13 জন্য, ঠিক আছে, মনে রাখবে যে গ্রুপ 13। গ্রুপ 13 জন্য হচ্ছে বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়া ও থাইল্যান্ডে নাচতে। মনে রাখতে পারো যেটা বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়া ও থাইল্যান্ডে নাচতে। মনে রাখা লাগবে না, এটা তো আসলে আলটিমেটলি লাস্টেরটা, মানে শেষেরটা অ্যাকচুয়ালি তোমার রেডিও অ্যাক্টিভ। তো রেডিও অ্যাক্টিভগুলো আসলে মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট নর্মালগুলো মনে রাখতে পারো যে বাংলাদেশে আলমগীর গেল ইন্ডিয়া ও থাইল্যান্ডে নাচতে। তো বাংলাদেশ থেকে মনে রাখবে হচ্ছে কি বোরন, আলমগীর থেকে মনে রাখবে অ্যালুমিনিয়াম, গেলো থেকে মনে রাখবে গ্যালিয়াম, ইন্ডিয়া থেকে মনে রাখবা ইন্ডিয়াম, আর থাইল্যান্ড থেকে মনে রাখবে থ্যালিয়াম। ঠিক আছে, তো তোমরা মনে রাখতে পারো যে বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়া ও থাইল্যান্ডে নাচতে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এগুলো হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 13 যে মৌলগুলো আছে সেগুলো। এবার আছে গ্রুপ 15। গ্রুপ 15 জন্য আমার নেমোনিক পড়ি আমরা একটা, সেটা হচ্ছে দেখো গ্রুপ 15 জন্য পড়বো হচ্ছে নিপা আছে আন্টির বাসায় মস্কোতে। নি থেকে মনে রাখবো হচ্ছে কি নাইট্রোজেন, পি থেকে মনে রাখবো হচ্ছে কি ফসফরাস। ঠিক আছে, আর্চ থেকে মনে রাখবো হচ্ছে আর্সেনিক, আন্টি থেকে মনে রাখবো হচ্ছে অ্যান্টিমনি। ঠিক আছে, অ্যান্টিমনি হচ্ছে প্লাম্বাম, আমি সাথে লাগিয়ে যাচ্ছি। আন্টি থেকে মনে রাখবো হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনিটা আসল নাম, বাট যে ল্যাটিন নামটা হচ্ছে প্লাম্বাম। তো প্লাম্বাম থেকে অ্যাকচুয়ালি পিবি আসে। বাসা থেকে মনে রাখবো বিসমাথ, মস্কো থেকে মনে রাখবো মস্কোভিয়াম। ঠিক আছে, নিপা আছে আন্টির বাসায় মস্কোতে, এটা তুমি মনে রাখতে পারো গ্রুপ 15। তো আমরা বলছিলাম যে পি টাইপ তৈরি করার জন্য মনে রাখবে গ্রুপ 13 হচ্ছে কি পি টাইপ তৈরি করতে লাগে। আর এন টাইপ মৌলগুলো তো ইউজ করা হয় গ্রুপ 15। তো এভাবে তোমরা জিনিসটা মনে রাখতে পারো। কেমিস্ট্রিতে কিন্তু আমরা এভাবে সবগুলো গ্রুপেরই গ্রুপ 2 থেকে গ্রুপ 2, 3, গ্রুপ 1, 2, দেন হচ্ছে কি 13, 14, 15, 16, এগুলো হচ্ছে কিন্তু এইভাবে মেমোরিতে মনে রাখতাম। তো এটা কেমিস্ট্রিতে এভাবে চালাতে পারো তোমরা। আচ্ছা, অন্তরক পরিবহন ব্যান্ডের মধ্যে নিষিদ্ধ শক্তির ব্যবধান ক্রম, এটাকে আমরা দেখছি যে 1 ইলেকট্রন ভোল্ট। কালটা মনে হয় একটু কম দেখা যাচ্ছে নাকি, ইউজ করি, হ্যাঁ 1 ইলেকট্রন ভোল্ট। পরের প্রশ্ন দেখো যে একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী 0 ডিগ্রি তাপমাত্রায়, আচ্ছা অর্ধপরিবাহী,
তো 0 ডিগ্রি তাপমাত্রা সসীম রোধ আমরা জানি কি অর্ধপরিবাহী তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তখন তার রোধটা হ্রাস পাবে, ঠিক আছে, মানে পরিবাহিতা বৃদ্ধি পাবে। এন টাইপ অর্ধপরিবাহিতার জন্য কোনটি আছে জানি, এন টাইপের জন্য কোনটা, এন টাইপের জন্য গ্রুপ 15। তো দেখো গ্রুপ 15 কোনটা আছে আমাদের এখানে, ফসফরাস, ওই যে নিপা আছে আন্টির ভাষায়, পিতে ফসফরাস ছিল, ফসফরাস। আচ্ছা, অর্ধপরিবাহীতে গরিষ্ঠ আয়ন বাহক নিচের কোনটি? দেখো এন টাইপে ইলেকট্রন, পি টাইপে হোল। আমরা জানি যে এন টাইপের কি গরিষ্ঠ আয়ন বাহক কোনটা, এন টাইপে হচ্ছে কি ইলেকট্রনগুলো গরিষ্ঠ আয়ন বাহক, আর পি টাইপে হোলগুলো। তো এটা অ্যাকচুয়ালি দেখে অ্যান্সার করে দিতে হবে এটা। আচ্ছা, পি টাইপ অর্ধপরিবাহীতে কি দ্বারা ডোপায়িত করা হয়? আমরা একটু আগে দেখছি যে পি টাইপ অর্ধপরিবাহীতে ডোপায়িত করা হয় গ্রুপ 13 বা ত্রিযোজী মৌল দিয়ে। গ্রুপ 13 আমরা কি জানি যে লাস্ট শেলে, গ্রুপ 13 এর লাস্ট শেলে কি 3 ইলেকট্রন থাকে, ঠিক আছে, গ্রুপ 13 এর লাস্ট শেলে 3 ইলেকট্রন থাকে, তার মানে এটা অ্যাকচুয়ালি ত্রিযোজী মৌল দ্বারা ডোপায়িত করা হয়। আর এন টাইপকে করা হয়, পরের প্রশ্নে দেখো যে এন টাইপ অর্ধপরিবাহীতে কি মেশানো হয়। সো এন টাইপে করা হয় পঞ্চযোজী মৌল, ঠিক আছে, মানে শেষ কক্ষপথে 5 ইলেকট্রন থাকবে, তখন পঞ্চযোজী মৌলকে করা হয় এন টাইপে। আচ্ছা, অর্ধপরিবাহী ডায়োডকে কি বলা হয়? তো খেয়াল করো, ডায়োডকে বলা হয় রেকটিফায়ার। কেন বলা হয় তোমাকে দেখাচ্ছি। ডায়োডের কাজটা কি? ডায়োড হচ্ছে এসি এ, ধরো কোনো এসি কারেন্ট আছে, ধরো ডায়োড দ্বারা পাস করছে, ডিসি কারেন্ট হয়ে যাবে। শুরুতে এভাবে থাকবে, একটা সাইকেল থাকবে, এটা আবার পরে আমরা আরেকটা সাথে পাস করালে আচ্ছা আমরা ডিটি দিয়ে দিই, পাস করানো, মনে করে পাস করানো হয়ে গেছে, ডিটি দিয়ে দিই, এরপর যে ডিসি হয়ে গেছে। সো ডায়োড করে কি, এসি কারেন্টকে বা অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করে, এসিকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে। কে করে? ডায়োড, ডায়োডের কাজ। তো দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেন বলছে ডায়োডকে কি বলে? রেকটিফায়ার। রেকটিফায়ার কথার মানে হচ্ছে রেকটিফাই করা, মানে তোমার এসিকে ডিসি করাটার মানে হচ্ছে রেকটিফায়ার, ঠিক আছে। পিএন জাংশনে অন্তরক হিসাবে কাজ করে কখন? আচ্ছা আমরা এখানে জাংশনটা একটু বুঝি, মানে ব্যাসের কথাবার্তা আছে, তো এটা আমি একদম ডিটেলসে যাবো একটু বোঝার জন্য। ধরো এটা একটা সার্কিট, পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট। আচ্ছা এইখানে ধরো আমি একটা এখানে ধরো আমি একটা পিএন জাংশন তৈরি করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পি এন। আচ্ছা তো এবার খেয়াল করো, যদি এরকম হয় যে আমি পজিটিভটাকে পজিটিভ পার্টে লাগাইছি, মানে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে এটাকে আমি এই জাংশনের পিএন জাংশনের পজিটিভ পার্টে লাগাইছি, তখন কি হবে? তখন কিন্তু এটাকে রেপেল করবে, মানে পজিটিভ চার্জটা পজিটিভটাকে দিয়ে দিবে, নেগেটিভকে দিয়ে দিবে, ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার কারণে কি হবে? দেখো ধাক্কা দেওয়ার কারণে এখানে একটা ডিপ্লেশন লেয়ার ছিল, জাংশনে একটা ডিপ্লেশন লেয়ার থাকে, মানে আমরা যদি পিএনকে পাশাপাশি নিয়ে আসি, ঠিক আছে, একটু সাইডে বুঝাই। ধরো আমরা যদি একটা পিএনকে পাশাপাশি নিয়ে আসি, তখন এগুলো ব্যাপন ঘটে এদের মধ্যে, বুঝছি, ইলেকট্রন আর হোলের ব্যাপন ঘটে এই মাঝখানে আসলে এই জায়গাটা নিউট্রালাইজ হয়েছে। ধরো এখানে পজিটিভ ছিল, এখানে হোল ছিল, এখানে ইলেকট্রন ছিল, তো হোল ইলেকট্রনগুলো একে অপরের সাথে নিউট্রালাইজ হয়ে এই মাঝের জায়গাটাতে ডিপ্লেশন লেয়ার তৈরি করে, নিঃশ্বসিত অঞ্চল তৈরি করে, ঠিক আছে।
তুমি যদি এই পজিটিভ প্রান্তকে, ব্যাটারির পজিটিভ প্রান্তকে পজিটিভ প্রান্তে লাগাও, এখানে যদি পজিটিভ লাগাও, এখানে নেগেটিভ লাগাও, তখন তারা কাউকে ধাক্কা দিবে, বুঝছো? ধাক্কা দিতে দিতে এই যে লেয়ারটা, এই যে ডিপ্লেশন লেয়ারটা, এটা ধীরে ধীরে ছোট হয়ে আসবে। ঠিক আছে? তুমি যখন এটাকে পুশ করার মানে যখন এগুলো পুশ করবে তখন এটাকে ছোট হয়ে আসবে। তো এটা ছোট হয়ে আসবে ডিপ্লেশন লেয়ারটা। আচ্ছা, তা আমার কোশ্চেনে বলছি কি, দেখো কোশ্চেনে বলছে অন্তরক হিসাবে কাজ করবে। তো ছোট হয়ে গেলে আসলে কিন্তু আলটিমেটলি অন্তরক থাকতেছে না। আমি যদি এটাকে অন্তরক বানাতে চাই, মানে ডিপ্লেশন লেয়ারটা মানে নিশ্চিত অঞ্চলটা বড় করতে চাই, তখন করতে হবে কি এটাকে নেগেটিভ বা উল্টা চার্জ দিতে হবে। আমি যদি এখানে ধরো, এখানে যদি আমি এখন নেগেটিভ দিই, এখানে যদি পজিটিভ দিই, তখন কি হবে? তখন এই যে নিশ্চিত অঞ্চলটা, এই নেগেটিভ পার্টটা হচ্ছে পজিটিভ হোলগুলোকে আকর্ষিত করবে। আকর্ষিত করার কারণে এই নিঃশেষিত অঞ্চলটা ধীরে ধীরে বড় হবে। তখন এই যে নিঃশেষিত অঞ্চল ছিল আমাদের, এই অঞ্চলটা আরও বড় হবে। ঠিক আছে? বড় হলে কিন্তু এটা অন্তরকের মতো কাজ করবে, মানে এই নিঃশেষিত অঞ্চল দিয়ে কোনো ইলেকট্রন বা হোল এদিকে দিকে যাবে না। এই জায়গাটা অন্তরকের মতো কাজ করবে। কখন করবে? যখন আমি এটাকে রিভার্স বায়াসে দিব। ঠিক আছে? রিভার্স বায়াস মানে এটা, পজিটিভের সাথে তুমি যদি নেগেটিভ মানে ব্যাটারির নেগেটিভ পার্টটা এই জাংশন ডায়োডের পজিটিভ পার্টে দাও, আর ব্যাটারির পজিটিভ পার্টটা জাংশনের নেগেটিভ পার্টে দাও, তখন কিন্তু এটাকে বলে রিভার্স বায়াস। তো আমি যদি এখানে জিনিসটা উল্টো করে দিই, মানে এখানে যদি নেগেটিভ দিই, এখানে পজিটিভ দিই, তখনই কিন্তু একমাত্র এটা অন্তরকের মতো কাজ করবে। সেক্ষেত্রে আমরা করবো কি, দেখো এই যে এই বায়াসটা মানে পজিটিভের সাথে নেগেটিভ প্রান্ত যুক্ত করা আর নেগেটিভের সাথে পজিটিভ প্রান্ত যুক্ত করা, এই যে সংযোগটা, এটাকে বলা হচ্ছে রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। বুঝতে পারছো জিনিসটা? পুরো কনসেপচুয়ালি জিনিসটা বুঝালাম যে পিএন জাংশনে অন্তরক হিসাবে কাজ করার জন্য কি করতে হবে, এটাকে রিভার্স বায়াসে বা বিমুখী ঝোঁকে এটাকে রাখতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরটা আসো, পিএন জাংশনে সম্মুখ ঝোঁকে থাকলে, আমরা এটাকে বলছিলাম যে বিপরীত ঝোঁকে থাকলে কি এই নিশ্চিত অঞ্চলটা বাড়ে, আর যদি সম্মুখ ঝোঁকে থাকে মানে আমার অ্যাকচুয়ালি এই যে পজিটিভ পার্টটা ব্যাটারির পজিটিভের সাথে আছে, নেগেটিভ সাথে আছে। ঠিক আছে? এখান থেকে ব্যাটারিটি দেখায়, সমস্যা নেই। আচ্ছা, এটাকে বলা হচ্ছে আমাদের সম্মুখ ঝোঁক। ঠিক আছে? পজিটিভের সাথে নেগেটিভের সাথে, তখনই ডিপ্রেশন লেয়ারটা ছোট হয়ে যাবে। ছোট হতে হতে কি হবে? আলটিমেটলি এটা নাই হয়ে যাবে। ঠিক আছে? শূন্য হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, জাংশন ডায়োডকে বিমুখী ঝোঁকে রাখলে কি করে? আচ্ছা, একটু আগে আমরা দেখছিলাম বিমুখী ঝোঁক, এই দেখো বিমুখী ঝোঁকে ছিল, তখন তারা কি করছিল? অন্তরকের মতো কাজ করছিল, মানে এই যে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার এটাকে বড় করছিল। তো দেখো এখানে কিন্তু সেম জিনিসটাই হবে, বিভব বাধা বৃদ্ধি করবে। ঠিক আছে? পিএন জাংশন সংযোগস্থলে ডিপ্লেশন লেয়ার স্তরের সৃষ্টির কারণ। আচ্ছা, তো একটু আগে আমরা বলছিলাম যে আমরা যদি এখানে জাংশন ডায়োড নেই, এখানে ধরো পজিটিভ, ধরো নেগেটিভ, তো এইখানে তো হোল বেশি। পজিটিভ মানে এদের মধ্যে অ্যাকচুয়ালি হোল বেশি, আর নেগেটিভ মানে এখানে ইলেকট্রন বেশি। তো এই হোল, ধরো এখানে হোল আছে, তো আচ্ছা, এখানে হচ্ছে কি হোল বেশি। এখানে ইলেকট্রন বেশি। ধরো পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। আচ্ছা, তো এখন হবে কি, এই যে কিছু ইলেকট্রন ব্যাপন হওয়ার মাধ্যমে কিছু হোলকে
নিউট্রালাইজ করে ফেলবে, এগুলো নিউট্রালাইজ হয়ে যাবে, মানে এখানে চার্জ আর থাকবে না। এখানে চার্জ না হয়ে থাকলে এখানে একটা নিঃশেষিত অঞ্চল তৈরি হবে, নিঃশেষিত অঞ্চল তৈরি হবে। এটা হবে কেন? চার্জের ব্যাপনের জন্য, তার মানে আধান বাহকের ব্যাপনের জন্য। পর প্রশ্ন দেখো যে পিএন জাংশন কখন সম্মুখ যোগে থাকে, এটা আমি অলরেডি দেখেছি। এই যে দেখো, সম্মুখ যোগজন করতে হবে আমাদের পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ। আমি যদি পুরো জিনিসটাকে কপি করা যাবে, আচ্ছা আচ্ছা কপি আছে। আমি প্রজেক্টটা আবার লিখি। দেখো, তো পজিটিভের সাথে আমি যদি পজিটিভ প্রান্ত লাগে ব্যাটারির, আর নেগেটিভের সাথে যদি আমি নেগেটিভ প্রান্ত লাগাই, তখন সেটাকে বলে সম্মুখ ছোক। তার মানে দেখো, পি টাইপ ব্যাটারির ধনাত্মক আর এন টাইপ ব্যাটারির ঋণাত্মক প্রান্ত সংযোগ দেওয়া থাকলে। পর প্রশ্ন দেখো যে পিএন জাংশন কখন বিপরীত ঝোঁকে থাকে। একটু আগে আমরা দেখছি যে সম্মুখ ঝোঁকের জন্য পি টাইপ থাকবে পজিটিভে, এন টাইপ থাকবে নেগেটিভে। বিপরীতের জন্য পি টাইপ থাকবে ঋণাত্মকে আর এন টাইপ থাকবে ধনাত্মকে, জাস্ট উল্টোটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো রেকটিফায়ার। তো আমি একটু দেখছিলাম রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা, এসিকে ডিসিতে কনভার্ট করা। বিমুখী ঝোঁকে ভোল্টেজ ক্রমশ বাড়তে থাকলে একটি বিশেষ ভোল্টেজের প্রবাহ মাত্রা হঠাৎ খুব বেড়ে যায়, ভোল্টেজকে কি বলে? তো আমরা জানি যে তোমাদের গ্রাফটা হয়তো মনে আছে, আমি তাও একবার রিকল করাই দিচ্ছি। এখান থেকে আমি যদি বিপরীত ঝোঁকের সময় এটাকে বলে জেনার ভোল্টেজ, আর সম্মুখ ঝোঁকের সময় এটাকে বলে নি ভোল্টেজ। লিখে দিচ্ছি এখানে, ছিল আমাদের নি ভোল্টেজ, আর এটা ছিল আমাদের জেনার ভোল্টেজ। ঠিক আছে, নি ভোল্টেজ জেনার ভোল্টেজ। তো বিপরীত ঝোঁকের সময়টাকে বলা হয় জেনার ভোল্টেজ। পরবর্তী প্রশ্ন দেখো যে এন টাইপ অর্ধপরিবাহের জন্য আধান বাহক হিসেবে নিজের কোনটি সঠিক। তো দেখো, সংখ্যাগুরু আমরা জানি যে এন টাইপ বা নেগেটিভ টাইপের ক্ষেত্রে গ্রুপ 15 ইউজ করা হয়, মানে পঞ্চযোজী মৌল ইউজ করা হয়। তো তাদের ক্ষেত্রে কি থাকে জানো? তাদের ক্ষেত্রে থাকে ইলেকট্রন থাকে বেশি আর হোল থাকে সংখ্যা লঘু। সংখ্যাগুরু বাহক হচ্ছে কি ইলেকট্রন, আর সংখ্যা লঘু বাহকটা হচ্ছে কি হোল। পর প্রশ্ন দেখো যে ডায়োডকে বিমুখী বায়াস করলে ডিপ্লেশন স্তরের কি হবে। তো আমরা জানি সেম জিনিসই বারবারই আসতেছে, সেম কথাটা, যে পজিটিভের সাথে যদি তুমি নেগেটিভ প্রান্ত যুক্ত করো, আর নেগেটিভের সাথে তুমি যদি পজিটিভ প্রান্ত যুক্ত করো, মানে উল্টো কাজ করো, উল্টোটা যুক্ত করলে কি হবে? বিমুখী বায়াস হবে। আর বিমুখী বায়াসের কারণে এই ডিপ্লেশন লেয়ারটা ধীরে ধীরে বড় হবে। ঠিক আছে, ডিপ্লেশন লেয়ারটা বড় হবে। তো দেখো, ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায়। বায়াসিং এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, ফরওয়ার্ড বায়াসে ও ডিপ্লেশন লেয়ার কোনটি সঠিক? ফরওয়ার্ড বায়াসে তোমরা জানো যে ডিপ্লেশন লেয়ারটা হ্রাস পায়, বাদ। রিভার্স বায়াসে হ্রাস পায়, বাদ। রিভার্স বায়াসে বৃদ্ধি পায়, এটাকে আমরা দেখলাম।
ফরওয়ার্ড রিভার্সের সমান থাকে না, ফরওয়ার্ড ব্যাসে হ্রাস পায়। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু মজার, বুঝছো, আমি প্রায় এটা দেখি এই ধরনের কোয়েশ্চেন। তুমি যদি খেয়াল করো, দেখো আমি একটু আবার দেখাই জিনিসটাকে। হ্যাঁ, তুমি যদি একটু খেয়াল করো তুমি দেখবা যে এই কোয়েশ্চেনটায় দুইটা কথা কন্ট্রাডিক্টরি। অপশন এ দেখো, অপশন সি ডি দেখো। মেডিকেলে দেখবা যে এরকম প্রশ্ন থাকে, অনেক সময় মনে হয় যে ভাই এটা তো আমি জীবনও শুনিনি, হতেই পারে, এটা তো কমন কোয়েশ্চেন। অনেক সময় হতে পারে এমন কোয়েশ্চেন কখনোই তুমি শোনো নাই, ঠিক আছে? তখন একদম মানে হাল ছেড়ে না দিয়ে একটু খেয়াল করো অপশনের দিকে। তুমি যদি এখানে খেয়াল করো দেখবা যে অপশন এ, কারেক্টটা চেঞ্জ করে নিচ্ছি, দেখো অপশন এ আর অপশন ডি এই দুটা কি একে অপরের মানে বিপরীত কথা, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? এগুলোকে এই ধরনের অপশন নাম আছে, বুঝছো, এগুলোকে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশন। মিউচুয়ালি এক্সক্লুসিভ কেন মিউচুয়ালি এক্সক্লুসিভ? দেখো কারণ এখানে যদি অপশন এ হয় তাহলে অপশন ডি হবে না, আবার যদি ডি হয় মানে ঘ নাম্বারটা হয় তাহলে কিন্তু ক নাম্বারটা হবে না। মানে এখানে তোমার যে কোনো একটা কারেক্ট, ইদার ক মানে ক ঠিক হলে ঘ ভুল, ঘ ঠিক হলে ক ভুল। তার মানে কি তোমার এই অপশন বাকি যে দুটো আছে, ঠিক আছে, অপশন বি আর সি, এটা তোমার দেখাও লাগবে না, ঠিক আছে? তুমি জাস্ট অপশন এ আর ডি দেখে বুঝতেছো যে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তো এমন হতে পারে ভর্তি পরীক্ষায় তোমার ধরো আশানুরূপভাবে দাগাইতে পারো নাই, কিছু মনে হচ্ছে যে এক্সট্রা দেখানো উচিত তোমার, তখন দেখবে যে এই ধরনের কিছু 50-50 অপশনস থাকে, মানে তুমি অলরেডি দুটো অপশন বাদ দিতে পারতেছো এখান থেকে, কোশ্চেন দেখেই বুঝতেছো যে এ তাহলে ডি হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমি সাজেস্ট করি যে তোমরা রিস্কটা নিবা, ঠিক আছে? রিস্কটা নিবা, কারণ দেখো 50% চান্স, এখানে তোমার অ্যান্সার হওয়ার চান্স 50%, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি এগুলো রিস্ক নিবা, যেগুলো দেখবা যে তুমি শিওর মানে কনফার্ম যে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করা ট্রাই করো, বুঝছো? যেগুলো অনেক সময় দিয়ে দেয়, বুঝছো, অপশন থাকে এরকম যে একটা লাইটটা হবে না। আচ্ছা, পর প্রশ্ন দেখো যে নিচের কোন ডিভাইস এসি কে ডিসিতে কনভার্ট করে? আমরা জানি ডায়োড। স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান নিচের কোনটি? আমরা জানি যে অর্ধপরিবাহীর আধান কিন্তু দুইটাই, ঠিক আছে, হোল ইলেকট্রন দুইটাই থাকে। কিন্তু যদি তোমাকে বলে কোনটা বেশি, কোশ্চেনে খেয়াল করবা, যদি বলে আধান কোনটি, আমার কিন্তু দুইটাই আছে, পজিটিভ আছে নেগেটিভও আছে, বাট যেহেতু পি টাইপ তার মানে তুমি বলতে পারো যে হোলটা সংখ্যাগুরু। যদি তোমাকে বলে বেশি কোনটা, তখন বলবা যে ভাই হোলটা বেশি, হোলটা সংখ্যাগুরু বাহক। আর যদি বলে যে সংখ্যালঘু কোনটা, তখন বলবো ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে সংখ্যালঘু। আচ্ছা, পরেরটা আসো। পিএন জাংশনে ডিপ্লেশন স্তরের সৃষ্টির কারণ আমরা দেখছি অলরেডি, তো কোশ্চেনটি একটু আগেও ছিল যে আধান বাহকের ব্যাপনের কারণে মাঝখানে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয়েছিল। নিচের কোনটিকে ডোপেন্ট হিসেবে ব্যবহার করলে পি টাইপ ধর্ম পাওয়া যাবে না? বোর্ডের কোশ্চেন, এগুলো সাধারণত মেডিকেল দিচ্ছে কোশ্চেন, বুঝছো? যাই হোক, বোর্ডে কিন্তু এগুলো আসছে। আচ্ছা, তো নিচের কোনটি ব্যবহার করলে পি টাইপ পাওয়া যাবে না, তার মানে আলটিমেটলি এন টাইপ, ঠিক না? সো এখানে তুমি যদি খেয়াল করো, আমি পড়ছি যে বল গেল ইন্ডিয়া, বাংলাদেশে আলমগীর গেল ইন্ডিয়া ও থাইল্যান্ডে নাচতে, ঠিক আছে? বাংলাদেশে আলমগীর গেল ইন্ডিয়া থেকে ইন্ডিয়াম, বাকি তিনটাই হচ্ছে এন টাইপের জন্য। ক্রিকেট খেলায় ব্যবহৃত ইলেকট্রনিক স্কোরবোর্ড ডিসপ্লে সাধারণত কি ধরনের অপরিবাহী দ্বারা তৈরি? আচ্ছা, আমরা জানি যে ইলেকট্রন মানে ইলেকট্রিক যে ডিসপ্লে সেটা তৈরি হচ্ছে এলইডি দিয়ে তৈরি করা হয়। এলইডির ফুল ফর্মটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তো এই লাইট এমিটিং ডায়োডে জাস্ট বাংলা করছে, দেখো আলোক নিঃসরক ডায়োড, এলইডি। অনেক সময় এরকম হয়, বুঝছো, মানে আমার ওরকম হয়তো যে এমন কিছু ওয়ার্ড আছে, বুঝছো, এগুলো আমরা মানে ইংলিশেই ভালো জানি, বুঝছো? যেমন এই এলইডি, দেখো এলইডি, এই ওয়ার্ডটা আমরা কিন্তু ইংলিশ বললে আমরা বুঝতাম যে ভাই এলইডি কি বুঝেছে, ঠিক না? সো
তো ইংলিশে এলইডি সবাই জানে, বাট দেখা যায় বাংলা কোর্সে তাই এটা বোঝা যাচ্ছে না, খুব খুব কমন ওয়ার্ড থাকে। আচ্ছা, একটি অপদ্রব্যযুক্ত পরিবাহী পি অথবা এন নির্ধারণ করা হয় হল ইফেক্ট পরীক্ষার সাহায্যে। এটা পরীক্ষা, হলের পরীক্ষা, ঠিক আছে। পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা, তো এটা জানি যে পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা হচ্ছে 10⁻³ তাপমাত্রা বাড়ার সাথে নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে? তো আমরা জানি যে তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ পরিবাহিতা বাড়বে হচ্ছে একমাত্র সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর। তো দেখো অর্ধপরিবাহী এখানে কোনটা আছে আমাদের? সিলিকন। এটা মনে রাখবো যে বিটিভি কম ফান। স্বাভাবিক, তোমাদের সময় আমাদের জেনারেশন, তোমরা জেনজি যেটাকে বলো, তো আমাদের জেনারেশন কিন্তু বিটিভি দেখে অভ্যস্ত না, ঠিক আছে। আমরা কিন্তু বিটিভি দেখি না, তো বিটিভি দেখতে কম ফান, মজা লাগে না, বুঝছো। তো বিতে মনে রাখবে বেতার, টিভি থেকে টিভি, কম থেকে মনে রাখবা কম্পিউটার, ফান থেকে মনে রাখবে ফোন, ঠিক আছে। সো বিটিভি কম ফান দিয়ে মনে রাখবে যে কোন কোন ক্ষেত্রে ডায়োড ব্যবহার করা হয়। তো দেখো অ্যান্সার হচ্ছে এখানে টেলিভিশন, টিভি। একটি ডায়োড রিভার্স বায়াস যুক্ত হলে চিহ্ন দ্বারা কি আছে? দেখো রিভার্স বায়াস, ঠিক আছে, মানে পজিটিভটাকে তুমি নেগেটিভে যুক্ত করছো, নেগেটিভটাকে পজিটিভ যুক্ত করছো ব্যাটারির, ঠিক আছে। তার মানে কি হবে? ডিপ্লেশন লেয়ারটা বৃদ্ধি হবে, পুরোটাই একই, নেগেটিভ পজিটিভ। ডিপ্লেশন লেয়ারটা বৃদ্ধি হবে, ডিপ্লেশন লেয়ারটা বাড়লে কিন্তু আলটিমেটলি ভোল্টেজ বা বিভব প্রাচীর যেটা ভোল্টেজ ডিফারেন্সের ওয়ালটা বৃদ্ধি পাবে। একটি জার্মেনিয়াম কেলাসকে পি টাইপ অর্ধপরিবাহিত করতে পি টাইপ, তো আমরা জানি যে পি টাইপ করার জন্য কি লাগবে? ত্রিযোজি লাগবে। এলইডি কি ধরনের আলো নিঃসরণ করে? তো আমরা জানি এলইডি হচ্ছে ভিজিবল লাইট, ঠিক না? তুমি তো ক্রিকেট খেলার সময় যে স্টেডিয়ামে লাইটটা থাকে তো দেখো অবভিয়াসলি, নাকি? ভিজিবল লাইট। ট্রানজিস্টরের মাঝের অর্ধপরিবাহীকে কি বলে? তো আমরা জানি যে ট্রানজিস্টরের এই মাঝখানেটাকে বলা হয় বেস বা পিট, ঠিক আছে। এখানে কালেক্টর আছে, ধরো এমিটার আছে, ঠিক আছে। তো এই কালেক্টর বা সংগ্রাহক, ধরো এমিটার বা হচ্ছে গিয়ে নিঃসারক, ঠিক আছে। তো মাঝেটাকে কি বল? মাঝেটাকে বলা হচ্ছে কি বেস বা পিট। একটি ট্রানজিস্টর তাপমাত্রা বৃদ্ধি পেলে এর, আচ্ছা ট্রানজিস্টর কিন্তু এক ধরনের অর্ধপরিবাহী, ঠিক না? সো অর্ধপরিবাহীর তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তখন কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পায়, তার মানে রোধ কিন্তু হ্রাস পায়। সো দেখো পরিবাহিতা বৃদ্ধি পায় বলা নেই, বাট রোধ হ্রাস পায় বলা আছে, এটা হচ্ছে অ্যান্সার। ট্রানজিস্টরের পিট, তো আমরা বলছিলাম পিট হচ্ছে অ্যাকচুয়ালি একটা বহির্জাত অর্ধপরিবাহী, মানে ট্রানজিস্টর অ্যাকচুয়ালি অর্ধপরিবাহী, তো বহির্জাত অর্ধপরিবাহী। আচ্ছা, একটি ট্রানজিস্টরের পিট যদি খুবই সংকীর্ণ হয় তাহলে ম্যাক্সিমামে কিন্তু সংগ্রাহক চলে যেতে পারে, ঠিক আছে। এমিটার থেকে যদি বেসটা খুবই কম হয় তখন সবই কিন্তু বা বেশিরভাগ আধান বাহকে কিন্তু সংগ্রাহক বা কালেক্টর চলে যেতে পারে। ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহ, আচ্ছা তো নিঃসারক প্রবাহ কিন্তু আমাদের আইই বা এমিটার, আমরা জানি আই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, ঠিক আছে। তার মানে নিঃসারক প্রবাহ বা সংগ্রাহক প্রবাহ কালেক্টর নিঃসারক থেকে এমিটার নিঃশ্বাস ও নিঃসারক বা
আইই হচ্ছে কালেক্টর থেকে সামান্য বেশি হবে, কারণ এই আইবি যোগ হচ্ছে এখানে। আচ্ছা, পরেরটা দেখো যে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহারের জন্য ট্রানজিস্টরের। আচ্ছা, এটা দেখো কি করতে হবে। ধরো আমরা যেটা পড়ি ইউজুয়ালি আমরা পড়ি কিন্তু পিএনপি। ধরো আমরা একটা পিএনপি ট্রানজিস্টরের কথাই বলতেছি, ঠিক আছে? ধরো পিএনপি ট্রানজিস্টরের কথা বলতেছি আমরা। এখানে ধরো আমাদের আছে আইবি, আসবে আইসি, যাবে আইই। এটা ধরো আমরা কমন বেজের কথা বলতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা কমন বেস ট্রানজিস্টর, ঠিক আছে? এখানে কি বলছে? কমন বেস। কমন বেস। তো অ্যাম্পলিফায়ারে কিন্তু বেসিক্যালি এই ট্রানজিস্টরে কিন্তু ব্যবহার করা হয় কমন বেস। আচ্ছা, তো এখানে তুমি যদি খেয়াল করো তখন দেখবা হচ্ছে এটা আছে আমাদের রিভার্স বায়াসে। আমি বাংলায় লিখি, বিমুখী ঝুঁকি আছে এটা। আর এটা কিন্তু আছে আমাদের সম্মুখ ঝোঁকে। ঠিক আছে, এখন দেখো কোনটা সম্মুখ ঝোঁকে, যেটা হচ্ছে বিই, মানে বলতে পারো যে ভিবিই। আর এখানে ধরো আছে আমাদের ভিসিই, মানে কালেক্টর আর বেজের মাঝখানে যেই ভোল্টেজ। আর ভিবিই কি? বেজ এবং এমিটরের মাঝখানে, মানে পিঠ এবং নিঃসারকের মাঝখানে যে ভোল্টেজ। আচ্ছা, তো এখন আমাকে বলছে কি, দেখো নিঃসারক এখানে কি আছে দেখো, সিই মানে কালেক্টর আর এমিটর। সরি, সিবি, হ্যাঁ, কালেক্টর আর বেস মানে সিআরবি। কালেক্টর আর বেসের মাঝখানে যেটা আছে সেটা আছে বিমুখী হিসেবে। দেখো সংগ্রাহী ভূমি জাংশন বিমুখী ঝোঁকে দিতে হবে। আর দেখো এই যে বিই বেস মানে পিঠ এবং নিঃসারক, ঠিক আছে? এমিটর আর বেস, এমিটর আর বেসের মধ্যে আছে সম্মুখ ঝোঁকে, নিঃসারকের ভূমি কি আছে? সম্মুখ ঝোঁকে আছে, ঠিক আছে? তার মানে এর অ্যান্সারটা হচ্ছে 1 নম্বরটা। তোমাদের এখানে কি করতে হবে? তোমরা জাস্ট অ্যাম্পলিফায়ারের ছবিটাকে ফেলবা, একটা পিএনপি ট্রানজিস্টর ইউজ করে অ্যাম্পলিফায়ারের ছবি আঁকবা। আঁকার পর তুমি বুঝতে পারবে যে আসলে এখানে কোনটা কি হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো অ্যালফা সমান আমরা যা জানি, অ্যালফা সমান সমান আইসি বাই আইই, ঠিক আছে? অ্যালফা সমান সমান আইসি বাই আইই। তো এখানে আমাদের কি দেওয়া আছে? নিঃসারক দেওয়া আছে, মানে আমার আইই দেওয়া আছে, পিট দেওয়া আছে, মানে আইবি দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি জানি? দেখো আমরা জানি যে আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। এই কোশ্চেনে দেখো আমাদের আইই দেওয়া আছে আর আইবি দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে আইসি বের করতে চাই, সো আইসি ইকুয়ালস টু আইই মাইনাস আইবি। এখান থেকে আই কত দেখো আমাদের নিঃসারক বলছে 0.85 মাইনাস আইবি দেখো বলছে 0.05। তো এখান থেকে আমাদের আসবে যে ইকুয়ালস টু 0.8, এটা আমাদের আইসি। তো এই মানটা আমরা এখানে জাস্ট বসায় দেবো। দেখো আইসি ছিল আমাদের 0.8, আইই হচ্ছে গিয়ে 0.85, ঠিক আছে? তো দেখো কি আসবে আমাদের, অবশ্যই 1-এর কম আসবে, দেখে বোঝা যাচ্ছে 0.8 মানে ডিভাইডেড বাই 0.85, দ্য অ্যান্সার মাস্ট বি লেস দ্যান 1। তো 1-এর কম এখানে 10 মানে 1-এর বেশি, এটা 1-এর বেশি, এটা 1-এর অনেক বেশি কম, দেখে বোঝা যাচ্ছে হবে না, ঠিক না? অনেক বেশি গ্যাপ না, তো 1-এর থেকে একটু কম হবে। সো এটা হচ্ছে অ্যান্সার। পর প্রশ্ন দেখো যে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক অ্যালফা ইকুয়ালস টু কত? একটু আগে আমরা দেখলাম যে অ্যালফা সমান সমান আইসি বাই আইই, ঠিক আছে?
পরে দেখো ট্রানজিস্টরের নিচের কোন কাজটি করে। তো ট্রানজিস্টরের কাজ আমরা জানি, ট্রানজিস্টরের কাজ হচ্ছে অ্যাম্পলিফাই করা। অ্যাম্পলিফাই করা মানে কি? অ্যাম্পলিফাই করা মানে হচ্ছে কোনো দুর্বল সংকেতকে তুমি বিবর্ধিত করা, বাড়ানো। সো দুর্বল সংকেতকে বিবর্ধিত করে হচ্ছে গিয়ে ট্রানজিস্টর। পরপর দেখো যে একটি সাধারণ ভূমি ট্রানজিস্টরে সংগ্রাহক প্রবাহ 0.85 এবং ভূমি প্রবাহ 0.05 হলে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বা অ্যালফা কত? তো আমরা আগে লিখে নিচ্ছি যে অ্যালফা সমান সমান আমরা জানি আইসি ডিভাইডেড বাই আইই, এবং কি জানি, এবং জানি হচ্ছে আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। আচ্ছা এবার আসো, আমাকে বলছে আইসি কত দেখো বলা আছে, কালেক্টর সংগ্রাহক বলা আছে হচ্ছে 0.85 প্লাস আইবি বলা আছে 0.05, তোমার এখানে আসবে হচ্ছে 0.9, এটা আমাদের আইই। তো এই মানটা আমরা এখন জাস্ট এখানে বসায় দিব। আইসির মান দেখো, আইসির মান হচ্ছে 0.85 আর আচ্ছা একটা মিনিট, এখানে বলছে 0.85 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তার মানে .05 মিলি অ্যাম্পিয়ার মানে 0.1235 এতগুলো জিরো দেওয়ার পর, ঠিক আছে। তার মানে এখানে বলতে পারো যে এই মানটা মানে 0.85 এর একটু বেশি হবে, মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ ঠিক আছে, এই মানটা এত হবে। তো দেখো এত কিছু করা লাগে না, বুঝছো, মানে সোজা কথা এটা আই একটু বেশি। তো 0.85 ডিভাইডেড বাই আমি যদি 0.85005 দেই, মানে আরো কিছু দেই, একটু বেশি দেই, তখন আলটিমেটলি মানটা আমার 1-এর থেকে কম আসবে অবভিয়াসলি। মানে ম্যাথটা করে তো বোঝা যাচ্ছে ঠিক না, যে 1-এর থেকে কম আসবে। তো এটা দেখো 1-এর থেকে বেশি, এটা 1-এর থেকে বেশি, এটা 1-এর থেকে অনেক বেশি কম, 1-এর থেকে একটু কম হবে। এক নম্বরটা অ্যান্সার, বুঝতে পারছো? ক্যালকুলেটর লাগবে না এগুলো করতে, এগুলো হাতে কলম মানে খালি হাতে করা যায়, জাস্ট একটু বুঝলেই হয় জিনিসটা। অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহৃত হয় যে কোনটা আমরা দেখছি অলরেডি, যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়। একটি ট্রানজিস্টর বিবর্ধন গুণাঙ্ক 0.98, আচ্ছা মানে অ্যালফা ইকুয়ালস টু 0.98। অ্যালফা ইকুয়ালস আমরা জানি যে আইসি ডিভাইডেড বাই আইই। আমাকে বলছে যে এমিটার কারেন্ট মানে এমিটার আর কি অ্যাকচুয়ালি, তার মানে আমাকে বলছে যে 0.98 ইজ ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই এমিটার মানে আইই। আই এর মান দেওয়া আছে কত? 1.5, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে আইসি ইজ ইকুয়ালস টু 0.98 ইন্টু 1.5। তো দেখি আমরা বুঝতে পারছি যে এই মানটা কি 1.5 এর একটু কম হবে, কারণ 0.98 গুণ হচ্ছে এটার সাথে। তো 1.5 এর একটু কম কারা? দেখো এটা অবশ্যই না, এটা 1.5 এর বেশি, এটা 1.5 এর বেশি। সো 1.5 এর থেকে একটু কম কে আছে? একমাত্র 1.47। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওটা দেখো, একটি ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 5 অ্যাম্পিয়ার, ভূমি প্রবাহ যদি 100 মাইক্রো অ্যাম্পিয়ার হয়, 5 মিলি অ্যাম্পিয়ার 100 মাইক্রো অ্যাম্পিয়ার, তার আমাকে বলতেছে যে আই সি সংগ্রাহক ভূমি বা আইবি এত, নিঃসারক কত? তো দেখো আই ইকুয়ালস আমরা জানি যে আইসি প্লাস আইবি। এখান থেকে বলা যায় যে আইসির মান হচ্ছে গিয়ে 5 মিলি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে গিয়ে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে আমি যদি তাকে মিলিতে আনতে চাই, মাইক্রো থেকে মিলি 1000 দিয়ে ভাগ দিতে হবে, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 5.1, ঠিক আছে। মানে সোজা কথা আমরা জানি যে 1 মিলি অ্যাম্পিয়ার সমান সমান 1000 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে। মিলি তার সমস্যা নেই, 1 মিলি সমান সমান 1000 মাইক্রো আমরা জানি। তো সেখান থেকে বলতে পারি যে অ্যান্সার হচ্ছে 5.1। সুইচ হিসেবে যে কোনটি ব্যবহার করা হয়? সুইচ হিসেবে নিচে ব্যবহার করা হচ্ছে ট্রানজিস্টর।
ডেসিমাল সংখ্যা পরে ডিজিট করে, ডেসিমাল সংখ্যা পরে ডিজিট আমরা সবাই জানি 10। এরপর দেখো 80 গিগাবাইটে কত বাইট? তো আমরা জানি যে 1 গিগাবাইট বা 1 গিগা সমান সমান হচ্ছে গিয়ে 10⁹9। ঠিক আছে, 80 গিগাবাইটে কত হবে তাহলে? 80 হবে হচ্ছে গিয়ে 8 × 10⁻10। ঠিক আছে, 8 × 10⁻10। অ্যান্ড গেট ব্যবহৃত হয় কখন? দেখো অ্যান্ড গেট ব্যবহৃত হয় যৌক্তিক গুণনের জন্য। যৌক্তিক গুণন একটু খেয়াল করে দেখো কোশ্চেনটা, গুণন আর গুণক। অনেকে দেখবে যে খুব তাড়াহুড়ো করে এটাকে গুণক জায়গায় আসবে। ঠিক আছে, যৌক্তিক গুণনের জন্য একটু খেয়াল করে অ্যান্সারটা করে আর কি। নিচের কোনটি মৌলিক গেট নয়? ন্যান্ড। দেখো আমরা জানি যে মৌলিক গেট আরেকটা আমাদের হচ্ছে কি সার্বজনীন গেট। আরেকটা আমাদের এক্সক্লুসিভ গেট। ঠিক আছে, তো মৌলিক গেট কারা কারা আমরা জানি। মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট। সার্বজনীন গেট কারা কারা? সার্বজনীন গেট হচ্ছে গিয়ে ন্যান্ড আর নর। কেন সার্বজনীন? কারণ দেখবে যে এই যে অ্যান্ড অর নট বা অন্যান্য অনেক সার্কিটে কিন্তু এই ন্যান্ড আর নট দিয়ে রিপ্লেস করা যায়, এই কারণে বলা হয় যে সার্বজনীন বা ইউনিভার্সাল লজিক গেট। বাকি থাকে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ দুইটা আছে, একটা হচ্ছে এক্সঅর, একটা হচ্ছে এক্সনর। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মোটামুটি লজিক গেট। তো মৌলিক গেট এখানে ন্যান্ড। আচ্ছা, নিচের কোনটি সার্বজনীন লজিক গেট? এটাকে আমরা দেখলাম যে ন্যান্ড আর যে দেখলাম, দেখো ন্যান্ড আর নর এরা হচ্ছে সার্বজনীন, সো এখানে হচ্ছে ন্যান্ড। সমন্বিত বর্তনীতে, আচ্ছা এই কথাটা অনেক কনফিউজ হয় বুঝছো, যে একটি সমন্বিত বর্তনীতে যে কোন উপস্থিতি অনুপস্থিত। সমন্বিত বর্তনী মানে ইন্টিগ্রেটেড সার্কিট। একটু একটা কথা বুঝলাম না যে অনেক কিছু থাকে, যে আমরা অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ডটা ভালো জানি, বাট বাংলা দেখলে মনে হয় ভাই এটা কই থেকে আসছে। ঠিক আছে, আমি এই ইংলিশ ভার্সন দিছিলাম, দেন অ্যাডমিশন বাংলায় দিছি, বাংলা দেওয়া লাগছে বুঝছো। তখন আর কি দেখলাম যে এরকম অনেক ওয়ার্ড আছে যে আমি অ্যাডমিশনের সময় পড়তে গিয়ে দেখছি যে অনেক টাফ মনে হচ্ছে, পরে দেখি না এটা খুবই কমন একটা জিনিস, খুব কঠিন একটা বাংলা লিখছে বুঝছো। তো এই ধরনের কিছু জিনিস আমরা চাই সহজ করে পড়তে। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আমরা সবাই কম বেশি শুনছি, যখন বলে সমন্বিত বর্তনী তখন অনেক কনফিউজ হয়েছে, ভাইয়া আইসি কি কোশ্চেনে। তো দেখো এটা হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। তো আমরা জানি যে ইন্টিগ্রেটেড সার্কিটে ট্রানজিস্টর আছে, ডায়োড আছে, রোধক আছে, আবেশক বলে কিছু নাই। ঠিক আছে, আমাকে বলছে কিছু অনুপস্থিত, খেলা রেখো কোনটি আছে তা কিন্তু চাই না, কোনটি অনুপস্থিত বলছে এখানে। পরে দেখো যে সূর্যকিরণের মাধ্যমে আলো শক্তিকে তড়িৎ শক্তি, ওই যে সোলার প্যানেল দেখছো না, সোলার প্যানেল ছাদের উপর লাগা অনেকে দেখবা, ছাদে থাকে দেখবা সোলার প্যানেল। তো সোলার প্যানেল হচ্ছে সৌরকোষ থাকে, এটা দ্বারা আলো শক্তিকে কারেন্ট বা ইলেকট্রিক তড়িৎ শক্তিতে কনভার্ট করা হয়। অর এবং নট দিয়ে কোন গেটটি তৈরি? আমরা জানি যে অর এবং নট দুইটা মিলে হচ্ছে গিয়ে নর গেটটা তৈরি হয়। দেখো কোন গেটে সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হবে না? তো এটা হচ্ছে এক্সঅর গেট। কিভাবে বুঝলাম আমি তোমাদের সুন্দর করে বোঝাচ্ছি। এক্সঅর গেটে কি হয়, ধরো আমাদের একটা এ ইনপুট আর বি ইনপুট, এদের ধরো আমি এক্সঅর গেট দ্বারা পাস করাইলাম। এখন আউটপুট কি আসবে আমরা এখানে লিখি, দেখো এটা ধরো আউটপুট। আচ্ছা, এ যদি 0 হয়, বি যদি 0 হয়, আউটপুট হচ্ছে 0। এ যদি 1 হয়, বি যদি 0 হয়, আউটপুট হবে হচ্ছে গিয়ে 1। এ যদি 0 হয়, বি যদি 1 হয়, আউটপুট হবে 1। এ যদি 1 হয়, বি যদি 1 হয়, আউটপুট হবে 0। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এক্সঅর গেটের আউটপুটগুলো। খেয়াল করে দেখো এখানে বলছে কি সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হবে না। A1 B1 হলে আউটপুট 0 আসছে, কোথায় হচ্ছে একমাত্র এক্সঅর গেটে জিনিসটা হয়। পরটা আসো, কোন গেটের
ইনপুটে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হয়। তো একটু আগে আমরা দেখছি, দেখো বিজোড় সংখ্যক 1, তো একটু দেখলাম না যে XOR গেটে কি ছিল 0 0, আউটপুট এখানে লিখি 0 1 0 হলে হবে 1, 0 1 এর জন্য এখানে হবে 1, 1 1 হলে হবে 0। কি বলছে আমাকে, বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হয়, মানে 1 যদি একটা হয় তখন আউটপুট 1 হয়, 1 যদি জোড় সংখ্যক হয় মানে দুইটা হয় তখন দেখো আউটপুট আবার 0 হয়ে যায়। তার মানে এটা কার জন্য সঠিক, এটা হচ্ছে XOR গেটের জন্য সঠিক। পরে দেখো একটি XOR গেটে বলে দিচ্ছে XOR গেট A এবং B এর ইনপুট কত হলে আউটপুটে এলইডি লাইটটি জ্বলে উঠবে যদি এলইডি লাইটের ক্যাথোডে 0 ভোল্ট লাগানো থাকে। তো এখন আমরা আবার দেখি জিনিসটাকে, A B আউটপুট, এ ধরো যদি 0 0 আউটপুট হবে 0, 1 0। তোমাকে বলতে কি দেখো যে XOR গেটের আমরা জানি যে আউটপুটগুলো এরকম, A এবং B এর ইনপুট কত হলে আউটপুটে এলইডি জ্বলে উঠবে, মানে কখন 1 হবে, সোজা কথা এটা বলছে। কখন 1 হবে, যখন দেখো কখন 1 হচ্ছে, যদি আমাদের দুইটা দেখো 0 তখন 0, দুইটা যদি 1 তখনও 0। কখন 1 হচ্ছে, শুধুমাত্র যখন একটা 1 একটা 0। কখনো দেখো 0 0 0 0 হলে 0 হচ্ছে, 1 1 1 1 হলে 0 হচ্ছে, কোনোটির তো অবশ্যই নাই, কারণ কি আমাদের 0 এবং 1। তো 0 এবং 1 থাকলে কেবলমাত্র XOR গেটে আউটপুট 1 আসে, তার মানে কি এই রিলেটা আলটিমেটলি লাইটটা চলে উঠবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এ পর্যন্তই মোটামুটি সেমিকন্ডাক্টরের ক্লাস। তো আশা করি তোমরা সবাই ম্যাথগুলো বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।